নির্মাণ রসায়ন, পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নির্মাণ রসায়ন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। আর্কিটেকচারাল ডিজাইনের যে ধাপগুলো রয়েছে, প্রথমে আমরা একটা কনসেপচুয়াল ডিজাইন করার চেষ্টা করি, সেটি কম্পিউটারে ড্রাফটিং করার চেষ্টা করি, সেখান থেকে 3D মডেল করি এবং পরে এর এক্সটেরিয়র বিভিন্ন ট্রিটমেন্টের মাধ্যমে একটা ডিজাইনকে আমরা ফাইনালাইজ করি। তারপর তার পরের ধাপগুলোতে স্ট্রাকচারাল ডিজাইন, প্লাম্বিং, মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল ডিজাইন করা হয়। এরকম নানাবিধ প্রক্রিয়া কিন্তু রয়েছে। ইমেলের মাধ্যমে আপনারা আমাদের কাছে বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন। আমরা চেষ্টা করি বিশেষজ্ঞ পরামর্শক বা আলোচকদের এনে সেই সকল প্রশ্নের উত্তর দিতে এবং পাশাপাশি স্থাপত্য নির্মাণ বিষয়ক খুঁটিনাটি গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় তুলে ধরতে। তবে সবচেয়ে বেশি যে প্রশ্নটি আমাদের কাছে আসে সেটি হলো ছোট একটি জমিতে কিভাবে সবচেয়ে কার্যকর উপায়ে বাড়ি তৈরি করা যায়। একটি ইন্টারেস্টিং কেস স্টাডি শেয়ার করি। আমাদের একজন দর্শক আমাদের কাছে এই ডিজিটাল সার্ভেটি পাঠিয়েছেন। একেবারেই ত্রিকোণ আকৃতির একটি জমির সার্ভে তিনি পাঠিয়েছেন এবং তিনি জানতে চেয়েছেন যে এই জমিতে আদৌ কোনো বাড়ি তৈরি করা সম্ভব কিনা। ওনার প্রশ্নের ধরন দেখে আমাদের কাছে মনে হয়েছে যে তিনি আসলে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন যে এই জমিতে বাড়ি তৈরি করা যাবে কিনা, কিন্তু এখানেও বাড়ি তৈরি করা সম্ভব। আজকের অনুষ্ঠানে আমরা আপনাদের দেখাতে চেষ্টা করব যে এই ধরনের ত্রিকোণ আকৃতির একটি জমিতেও বাড়ি তৈরি করা সম্ভব প্রথমত, এবং দ্বিতীয়ত আমরা কিভাবে সেখানে একটি স্থাপত্য প্রকল্পের পরিকল্পনা করতে পারি এবং সেই নকশায় কি আমরা রাখতে পারি, সেগুলো করার ধাপ কী, এর কনসেপচুয়াল স্টেজ, তারপর কম্পিউটারে ড্রাফটিং করা এবং 3D মডেলিং করা, সবগুলো বিষয় আমরা আজকের অনুষ্ঠানে আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করব। প্রথমে আমি এই জমিটি বোর্ডে এঁকে দেখাচ্ছি। এই জমিটির আয়তন প্রায় 1645 স্কোয়ার ফিট, অর্থাৎ আমরা যদি শতকের হিসেবে বলি এটি প্রায় 4.25 শতক কিংবা 2.23 কাঠা। এর সামনে যে রাস্তা রয়েছে এই রাস্তার প্রস্থ 6 মিটার বা 20 ফিট এবং এটি 4 রাস্তার একটি সংযোগস্থলে অবস্থিত। আমরা আসলে দেখি যে বিভিন্ন হাউজিং সোসাইটিতে বা মফস্বল শহরে অনেক জায়গায় এই ধরনের কর্নার্ড প্লট তৈরি হয়। যারা এই ধরনের জমির মালিক হন তারা আসলে সাধারণত চেষ্টা করেন যে পাশের কোনো একটা জমির সঙ্গে তার প্লটটি মার্জ করে নিতে, যাতে করে তার বিল্ডিং ডিজাইনের প্রক্রিয়াটি কিছুটা সহজ হয়। কিন্তু অনেক ক্ষেত্রে একান্তই আসলে এমনটা সম্ভব হয়ে ওঠে না। সেই ক্ষেত্রে এই ধরনের প্লটের মালিক যারা থাকেন তাদের কিন্তু এটা নিয়ে বেশ এক ধরনের কনফিউশন থাকে যে আমরা তো দেখি সাধারণত আমাদের স্পেসগুলো আসলে রেক্টেঙ্গুলার বা স্কোয়ারিশ শেপের হয়। আমরা যে রুমে থাকি সেটাও একটা স্কোয়ার বক্সের মধ্যে থাকি বা একটা রেক্টেঙ্গুলার বক্সের মধ্যে থাকি। তো এখন যেহেতু এই প্লটটা একটা ট্রায়াঙ্গেলের মতো, এখানে কি আদৌ কোনো বাড়ির ডিজাইন আসলে এফিশিয়েন্টলি করা যাবে কিনা এ নিয়ে কিন্তু বেশ চ্যালেঞ্জ ফেস করছেন। বিল্ডিং কোড অনুযায়ী আমরা এই জমিটির 65% ব্যবহার করতে পারবো। অর্থাৎ আমি যদি 1645 স্কোয়ার ফিট একটি জমির 65% ব্যবহার করি, সেটির পরিমাণ দাঁড়াবে 1069 স্কোয়ার ফিট। এখানে ফ্লোর এরিয়া রেশিও বলা হচ্ছে, আমরা ধরে নিচ্ছি এটি ঢাকা শহরের যে কোনো জায়গায় হতে পারে, আমরা এখানে ধরে নিচ্ছি যে ফ্লোর এরিয়া রেশিও 2.75। এগুলো বিল্ডিং কোডে বলা থাকে এলাকা ভিত্তিক। ফ্লোর এরিয়া রেশিও, এমজিসি, এই জিনিসগুলো নির্ণয় করার কারণ হচ্ছে আমাদের শহরে কিন্তু প্রতিনিয়ত জনসংখ্যা বাড়ছে এবং এই জনঘনত্বের চাপ যাতে আমরা নিয়ন্ত্রণ করতে পারি সেই কারণে কিন্তু বিল্ডিং কোডে এই বিষয়গুলো উল্লেখ করা থাকে। পুরো জমিটির যে আয়তন এই 1645 স্কোয়ার ফিটের সঙ্গে আমাদেরকে 2.75 দিয়ে গুণ করতে হবে এবং সেখানে আমরা পাবো 4523। এখন এই বিল্ডিংয়ে আমরা কতগুলো ফ্লোর করতে পারবো সেটা কিন্তু এখান থেকে আমরা নির্ধারণ করতে পারবো। অর্থাৎ আমরা যে এর আগে 1069 স্কোয়ার ফিটের হিসাবটা বের করেছিলাম, সেটি যদি আমি 4523কে ভাগ করি, তো সেই ক্ষেত্রে আমি আসলে পাচ্ছি এই বিল্ডিংয়ে 4.23 আমার ফ্লোরের সংখ্যা। আবার অনেক সময় অ্যালাওয়েবল ইউনিট কতগুলো হয় কাঠা প্রতি একটা হিসাব দেওয়া থাকে। তো এটা যেহেতু একটা ছোট জমি
এবং 2.23 কাঠার একটা জমি, আমরা যদি ধরি যে এখানে কাঠা প্রতি 1.4 ইউনিট আমাদেরকে অ্যালাউ করা হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা এখানে 3.2 ইউনিট অর্থাৎ 3টি পরিবারের বসবাসের ব্যবস্থা এখানে করা যেতে পারে। এখন এই জমির ক্ষেত্রে আমরা কি করতে পারি? প্রথমত সেটব্যাকের কারণে আমাকে চারপাশ থেকে কিছুটা অংশ বাদ রাখতে হবে। অর্থাৎ আমি জমির ভিতরে যে স্থাপনাটি করতে পারবো সেটির আয়তন দাঁড়াবে এমন। এখন কথা হচ্ছে সেটব্যাক বাদ দেওয়ার পর এটি যদি আমার ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজের হিসাব অনুযায়ী যেটুকু জায়গা আমি ছাড়তে হবে সেই হিসেবের সঙ্গে যদি মিলে যায় তাহলে এটি যথেষ্ট। এবং নিয়ম অনুযায়ী একটি জমিতে পেছনের 3 পাশে আমাদেরকে 1 মিটার অর্থাৎ 3 ফিট 4 ইঞ্চি করে জায়গা ছাড়তে হয় এবং সামনে 1.5 মিটার বা 5 ফিট জায়গা ছেড়ে দিতে হয়। এর উপরের দিকে কিন্তু উত্তর দিক, নিচে এখানে দক্ষিণ দিক, এদিকে পশ্চিম এবং এদিকে পূর্ব। পূর্ব দিক থেকে সূর্য উঠে এইভাবে পশ্চিম দিকে অস্ত যায়, যেটি আমরা সবাই জানি। কিন্তু এখানে আমাদের লক্ষ্য করতে হবে যে এই যে স্থাপনাটি এখানে হতে চলেছে এর পশ্চিমের এই দেয়ালটি দুপুরের প্রচণ্ড গরমটা মোকাবেলা করবে। অর্থাৎ আমরা ফ্লোর প্ল্যানটা যেভাবে করব এর লেআউটে আমরা এই বাড়িটিকে কতটা থার্মালি কমফোর্টেবল করতে পারি সেটিও কিন্তু বিবেচনা করার সুযোগ রয়েছে। পাশাপাশি এখানে বাতাস আসছে দক্ষিণ দিক থেকে, এই বাতাসটা আমরা চাই যে ঘরের ভেতরে নিয়ে যেতে, অর্থাৎ ক্রস ভেন্টিলেশনের মাধ্যমে ঘরের ভেতর দিয়ে যেন এটি প্রবাহিত হয়। যেহেতু এটি 4 রাস্তার একটা সংযোগস্থল, এখন আমি আমার জমিতে প্রবেশের পথটা কোথা থেকে রাখব? আমি যদি এদিক থেকে ঢোকার কথা চিন্তা করি সেই ক্ষেত্রে কিন্তু এখানে একটা ট্রাফিক কনজেশন তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের উচিত হবে আমরা এই পাশ থেকে প্রবেশ করব, গাড়ি এসে বিল্ডিংয়ের এই পাশ থেকে বিল্ডিংয়ের ভেতর প্রবেশ করবে। এই ধরনের কনসিডারেশনগুলো হচ্ছে একটা ডিজাইন শুরু করার প্রাইমারি কনসিডারেশন। এখন আমরা হিসাব অনুযায়ী পেয়েছি যে এখানে একটা 4 তলা বাড়ি আমরা তৈরি করতে পারি। এখানে থাকবে গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোরে থাকবে একটা রেন্টেবল ইউনিট এবং সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, এই দুটো ফ্লোর মিলে হবে একটা ডুপ্লেক্স ইউনিট। আমার ছাদের যে সিঁড়িঘর বা চিলেকোঠা আমরা যেটি বলি, অন্যান্য যে ফাংশন সেগুলো আসতে পারে। সবার আগে আমরা যদি রেন্টেবল ইউনিটটা এখানে একটু কনসেপচুয়ালি চিন্তা করি সেটি কিন্তু আমাদের অন্যান্য ফ্লোরগুলো ডিজাইন করার ক্ষেত্রে সহায়ক হবে। সিঁড়ি যেটা প্রয়োজন এই বিল্ডিংয়ের ভেতর, সেই সিঁড়িটা এখানে বসাবো। পেছনের যে অংশটা থেকে যাচ্ছে কর্নার একটা অংশ, এখানে কিন্তু একটা রুম অ্যালোকেট করার জায়গা আছে। এই ইউনিটের ক্ষেত্রে আমরা হয়তোবা 2টো বেডরুম, একটা গেস্ট বেডরুম, ডাইনিং, কিচেন এবং ড্রয়িং রুম এখানে অ্যালোকেট করতে পারবো। এটা একেবারে কনসেপচুয়াল ড্রয়িং, কোনো স্কেলড ড্রয়িং না। আমরা যখন কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে এটা ড্রাফটিং করব তখন আসলে প্রপার স্কেল অনুযায়ী আমরা ফাংশনগুলো অ্যারেঞ্জ করতে পারবো। এখন একটু মোটা দাগে চিন্তা করছি যে এটা যদি আমার সিঁড়ি হয়, এই সিঁড়ি দিয়ে আমি বাসার ভিতরে প্রবেশ করলাম, এখানে একটা বড় ড্রয়িং এরিয়া হয়ে যাচ্ছে আমার। এখানে মাঝের যে স্পেসটা আমি পেয়েছি লিভিং রুমের খুব কাছাকাছি, এই জায়গাটা হতে পারে ডাইনিং রুম। এর পাশে 2 পাশে কিন্তু 2টো বেডরুম অ্যালোকেট করা যেতে পারে। এখানে আমরা অ্যাটাচড ওয়াশরুম প্লেস করতে পারি। সিঁড়ির এই অংশে এদিকে যে জায়গাটা সেটা হয়তো কিচেন হতে পারে। এখানে একটা কমন টয়লেট রেখে এদিকে আরেকটা গেস্ট বেডরুম অ্যারেঞ্জ করতে পারি। কর্নারে এই বেডরুমের সঙ্গে একটা বারান্দাও অ্যারেঞ্জ করা সম্ভব। যখন আমরা একটা ইউনিটের প্ল্যান মোটামুটি চূড়ান্ত করতে পারবো, সেটি কিন্তু আমাদের বাসার এখানে যে লিভেবিলিটি বা কমফোর্ট সেই জিনিসগুলো এনশিওর করার মাধ্যমে যখন এটা চূড়ান্ত হবে তখন অন্যান্য ফ্লোরগুলোকে ডিজাইন করার ক্ষেত্রে এটা একটা গাইডিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে। আমরা যখন এই সিঁড়ি দিয়ে বাসার ভেতরে প্রবেশ করছি, এখানে কিন্তু অনেক বড় একটা ওপেন স্পেস আমাদের সামনে দেখা যাচ্ছে, ডাইনিং, ড্রয়িং সহ বেশ বড় একটা ওপেন স্পেস। অর্থাৎ এটা যে একটা 1069 স্কোয়ার ফিটের ফ্লোর এরিয়া, যেখানে কিনা সিঁড়িতে আবার বেশ খানিকটা জায়গা চলে গিয়েছে, সেইটুকু বাসার ভেতরটা যে স্পেশাস এবং ওয়াইড সেই ফিলটা কিন্তু নিয়ে আসা সম্ভব। প্রচণ্ড গরমের যে সময়টা,
সেই সময়ে কিন্তু এখানে আমার সিঁড়ি এবং কিচেন অর্থাৎ যে ইউটিলিটি, এই পুরো সার্ভিস এরিয়াটা কিন্তু এক ধরনের থার্মাল মাস হিসেবে কাজ করবে। অর্থাৎ বাইরের যে গরমের তীব্রতা সেটি কিন্তু ঘরের ভেতরে লিভিং এরিয়া অর্থাৎ বেডরুম এবং অন্যান্য কমন স্পেসে প্রবেশ করবে না, যে কারণে ঘরের ভেতরে পরিবেশটা ঠান্ডা থাকবে। এবং যেহেতু এদিকে আমরা একটা বারান্দা রেখেছি, এই দিক থেকে যখন বাইরে থেকে বাতাস আসবে সেই বাতাসের প্রবাহ কিন্তু ঘরের ভেতর দিয়ে চলাচল করে একদম ডাইনিং রুমের এদিকের যে ওপেনিং সেদিক দিয়ে কিন্তু বাতাসটা বের হয়ে যেতে পারবে। এখন এই পুরো বিষয়টি খুবই কনসেপচুয়াল একটা বিষয়। আমরা কম্পিউটারে সফটওয়্যারে ড্রাফটিংয়ের মাধ্যমে এই প্ল্যানটা অ্যারেঞ্জ করার চেষ্টা করব। এই বিল্ডিংটির ফার্স্ট ফ্লোর লেআউটটা আমরা কনসেপচুয়ালি বোর্ডে এঁকে দেখিয়েছি এবং সেটাই আসলে ডিটেইলি কিছুটা চিন্তা করব যে এর যে ফাংশনাল যে অ্যারেঞ্জমেন্ট বা অ্যালোকেশন সেগুলো আসলে কতটুকু প্রপারলি হচ্ছে আমার জমির আকার আকৃতি অনুযায়ী। ফার্স্ট ফ্লোরের লেআউটটা আমরা বোর্ডে যেটা এঁকেছিলাম তারই আলোকে এখানে কিছুটা অ্যালোকেট করার চেষ্টা করলাম এবং এর সঙ্গে মিলিয়ে গ্রাউন্ড ফ্লোরের কোনো কমপ্লেক্সিটি তৈরি হচ্ছে কিনা সেটা খানিকটা দেখে নিলাম। সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোর নিয়ে যে ডুপ্লেক্স হওয়ার কথা সেটি অ্যাকোমোডেট করার চেষ্টা করছি। বোর্ডে যে লেআউট করেছিলাম তারপরে কাগজে যে ধরনের কিছু এক্সারসাইজ করার চেষ্টা করলাম সেটাই অটোক্যাডে ড্রাফট করার পর কেমন দাঁড়াচ্ছে সেটা দেখছি। এখানে স্টেয়ারকেস থেকে এন্ট্রান্সের পর এখানে লিভিং এরিয়ার সাথে এদিকের অংশে কিচেন, মাঝের অংশে ডাইনিং এবং বেডরুমগুলো অ্যাটাচড ওয়াশরুম সহ। আর কর্নারের এই জোনে এখানে একটা কমন টয়লেট এবং একটা গেস্ট বেডরুম, পেছনে আবার একটা বারান্দাও এখানে অ্যাকোমোডেট করা যাচ্ছে, যেটা আসলে পুরো বাসার ভেন্টিলেশনের জন্য আমাদেরকে সাহায্য করবে। ফার্স্ট ফ্লোর থেকে শুরু করেছিলাম। ফার্স্ট ফ্লোরের পর যদি দেখি গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান সলভিংটা খুব সহজভাবে এখানে হয়েছে। পেছনে বেডরুম, একটা কমন টয়লেট যেভাবে ছিল উপরতলায় সেটা আমরা এখানে রিপিট করেছি এবং এর সঙ্গে একটা ছোট কিচেনেট অ্যাড হচ্ছে, যেহেতু এটা একটা স্টুডিও ইউনিটের মতো আমরা করতে পারি। এবং এখানে পার্কিংয়ের এরিয়া, পাশাপাশি একটা অফিস স্পেস। এরপর যদি ডুপ্লেক্সের লোয়ার লেভেল, যেটা আর কি পুরো বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোর, সেখানে যদি যাই, ডুপ্লেক্সের লোয়ার লেভেলের যে বিষয়গুলো এখানে আমি আঁকছিলাম কাগজে, দরজা দিয়ে ঢোকার পর এখানে একটা লিভিং স্পেসের সাথে এদিকে একটা বেডরুম অ্যাটাচ ওয়াশরুম সহ, এর সঙ্গে একটা কমন টয়লেট, একটা গেস্ট বেডরুম, সব কিছু আগের মতো আছে। শুধু এখানে এসে কিচেনটার লেআউটে কিছুটা পরিবর্তন এসছে। এখানে একটা কিচেন আমরা অ্যাকোমোডেট করার চেষ্টা করছি, ওপেন কিচেন, যার সাথে আসলে একটা ওপেন ডাইনিং থাকবে, অর্থাৎ পুরো জায়গাটা কিন্তু অনেক বড় স্পেশাস মনে হবে। এবং এখানে এর আপার লেভেলে উঠে যাওয়ার জন্য একটা স্কাল্পচারাল একটা স্টেয়ারকেস আমরা করতে পারি, খুব সুন্দর ডিজাইন একটা স্টেয়ারকেস, যার মাধ্যমে একেবারেই টপ ফ্লোরের সঙ্গে এই ফ্লোরটা কানেক্টেড হচ্ছে। এবং সেইখানে এসে কিন্তু আমরা আরেকটা ফ্যামিলি লিভিংও তৈরি করতে পারি, যার সঙ্গে একটা টিভির ওয়াল প্যানেল সহ একটা ওয়াল থাকছে। মাস্টার বেডরুমটা এখানে বেশ বড় হচ্ছে, সেখানে ওয়াশরুমটাও লাক্সারিয়াস হচ্ছে, WC, ওয়াশ বেসিন এবং বাথটাব সহ। পাশে মাস্টার বেডরুমের জন্য এখানে ক্লোজের স্পেস, এর সঙ্গে এখানে একটা ওয়াকিং ক্লোজেটের জোন, অর্থাৎ নিচের ফ্লোরগুলোতে যে এরিয়াটাতে কিচেন ছিল সেই কিচেনটাকে টপ ফ্লোরে নিয়ে এসে আমি একটা ওয়াকিং ক্লোজেট করতে পারি, অর্থাৎ এই বাসায় যারা থাকবেন তাদের সবার কাপড় চোপড় একই ওয়াকিং ক্লোজেটে সন্নিবেশিত করে তারা রাখতে পারবেন। যেহেতু বাসাটা ছোট, সে কারণে প্রতি রুমে আলাদা করে ক্লোজেট বা ওয়ার্ড্রোব করার মতো আসলে লাক্সারি আমাদের নেই, সেই কারণে এখানে আমরা একটা ওয়াকিং ক্লোজেট কনসিডার করতে পারি। পাশাপাশি এখানে ছোট আরেকটা চাইল্ড বেড হতে পারে। এবং এই যে কর্নার এরিয়াটা, এই কর্নারে এখানে একটা কিচেনেট, অর্থাৎ একটু স্ন্যাক্স বা একটু চা কফি বানিয়ে খাওয়ার ব্যবস্থা। পাশাপাশি পেছনে কর্নারে অ্যাজ ইট ইজ অন্যান্য ফ্লোরগুলোতে যেভাবে বেডরুম ছিল এবং টয়লেট ছিল, সেই জিনিসটাই রিপিটেডলি উপরে উঠে আসছে। যে ফ্লোর লেআউটগুলো দেখেছি এর 3 ডাইমেনশনাল যে ক্যারেক্টার সেটি কেমন দাঁড়ায় সেটা দেখানোর চেষ্টা করব।
3 ডাইমেনশনালি যখন একটা বিল্ডিংয়ের মডেল তৈরি করা হয় তখন এর এলিভেশন অর্থাৎ বাইরের দেয়ালগুলো, বাইরের যে জামা, সেটা দেখতে কেমন হবে সে নিয়ে কাজ করার সুযোগ থাকে। এবং এখানে আমরা বেশ কিছু এলিমেন্ট নিয়ে আসতে পারি, যেহেতু প্লটটা একটা কর্নার্ড প্লট, এর একটা অ্যাবস্ট্রাক্ট হিসেবে আমরা কিন্তু উপরে এক ধরনের কর্নার একটা ফ্রেম নিয়ে আসতে পারি। এবং এদিকে বারান্দার প্লেসমেন্ট যেটা আপনারা প্ল্যানে দেখছিলেন, এবং মাঝের এই দুটো ফ্লোর নিয়ে একটা ডুপ্লেক্সের অ্যারেঞ্জমেন্ট। রাস্তা থেকে ঢোকার পরে এই পাশে পার্কিং এরিয়া, এদিকে একটা অফিস স্পেস। এবং এখানে কিছু প্ল্যান্টার বক্সও অ্যাড করা যেতে পারে, যেটা এই বিল্ডিংটার ভেতরে এক ধরনের থার্মাল কমফোর্ট দেবে, বাইরের গরমটা আরও কিছুটা কমাতে সাহায্য করবে। আমরা আর্কিটেকচারাল লেআউটটা প্রিপেয়ার করার পরের ধাপে আসলে স্ট্রাকচারাল ডিজাইন করতে হয়। এই জমির যে সয়েল রিপোর্ট রয়েছে সয়েল টেস্টের, সেই সয়েল রিপোর্ট অনুযায়ী এখানে লোড বেয়ারিং ক্যাপাসিটি কেমন, সেই অনুযায়ী মাটির ধরন বুঝে কিন্তু স্ট্রাকচারাল ফ্রেমটা ডিজাইন করতে হবে। সেখানে কি পরিমাণ রিইনফোর্সমেন্ট ব্যবহার করতে হবে, রড, সিমেন্ট, কংক্রিট সব কিছু মিলে যে রেশিওগুলো কেমন হবে সেটা একজন স্ট্রাকচারাল ডিজাইনার ডিজাইন করবেন। এবং তার পরবর্তী ধাপে কিন্তু এমইপি অর্থাৎ মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, প্লাম্বিংয়ের যে ডিজাইন রয়েছে, আমরা যেই ওয়াশরুমগুলোর পজিশন রেখেছি, কিচেন বসিয়েছি, তার পজিশন অনুযায়ী এর যে প্লাম্বিং সার্ভিসেসের লাইন নেমে আসবে একদম টপ ফ্লোর থেকে গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত, সেটি কিন্তু একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা প্লাম্বিং ডিজাইনার ডিসাইড করবেন। পাশাপাশি এখানে আমার ইলেকট্রিক্যাল লোড কেমন হবে সেই লোড ক্যালকুলেট করা, এবং ফিক্সচারগুলোর পজিশন অনুযায়ী যে সুইচ, সকেট, সার্কিট আমাকে প্লেস করতে হবে সেগুলো কিন্তু একজন ইলেকট্রিক্যাল কনসালটেন্ট ডিজাইন করবেন। অর্থাৎ সামগ্রিকভাবে একটা আর্কিটেকচারাল প্রজেক্টের শুরু হয় একজন আর্কিটেক্টের হাত ধরে, যখন আসলে একটা জমি সম্পর্কে আমরা জানতে পারি। সেই জমির অবস্থান বিবেচনা করে, যে পরিবেশগত চারপাশের প্রতিবেশ রয়েছে, কোথা থেকে আলো আসছে, কোথা থেকে বাতাস আসছে, সেই বিষয়গুলো কিন্তু একদম শুরুতে বিবেচনা করা হয়। এবং ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্লায়েন্ট কী কী চান সেই বিবেচনা করে কিন্তু ফ্লোর অ্যারেঞ্জমেন্ট করা হয়, ফ্লোর লেআউট অ্যারেঞ্জমেন্ট করা হয়, সেখানে বিভিন্ন ধরনের ফাংশন অ্যাকোমোডেট করা হয়। পরবর্তী ধাপে আমরা অ্যাস্থেটিক নিয়ে কাজ করি, বিল্ডিংটা বাইরে থেকে দেখতে কেমন হচ্ছে, ক্লায়েন্টের নিজস্ব যে রুচি বোধ বা তার যে ভালো লাগা চাহিদা, সেই অনুযায়ী বিল্ডিংয়ের চেহারা কেমন দাঁড়াচ্ছে সেই অ্যাস্থেটিক নিয়ে আমরা কাজ করি। এবং সব কিছু মিলিয়ে মোটামুটি যদি অ্যাস্থেটিকের জায়গা থেকেও সেটা একটা জায়গায় লক হয়, তারপরে ফ্লোর অ্যারেঞ্জমেন্টের দিক থেকে, ফ্লোর লেআউটের দিক দিয়েও যদি ক্লায়েন্টের কোনো কনফিউশন না থাকে বা কোনো ধরনের কমেন্ট বা ফিডব্যাক না থাকে, তখন কিন্তু স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের কাছে বিল্ডিংটা স্ট্রাকচারাল ডিজাইনের জন্য চলে যায়। এর পরের ধাপে এমইপির কথা বলছিলাম, এমইপি ডিজাইন হয়। সব কিছু মিলিয়ে যখন ড্রয়িং সেটগুলো কমপ্লিট হয় তখন কিন্তু বিল্ডিংয়ের অ্যাপ্রুভাল প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, যেটা ঢাকার ক্ষেত্রে রাজুক এবং অন্যান্য শহরের ক্ষেত্রে হয়তো পৌরসভা বা সিটি কর্পোরেশনের অধীনে বিল্ডিংটি অনুমোদন করিয়ে নিতে হয়। তো প্রথমত এই জমিতে আমরা যে ডিজাইনটা করার চেষ্টা করলাম, এর কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ ছিল, যেহেতু এটি একটি 3 কোণা আকৃতির একটি জমি, এবং যিনি এই জমির মালিক তারও কিন্তু দ্বিধাদ্বন্দ্ব ছিল তিনি এখানে আদৌ কোনো বাড়ি তৈরি করতে পারবেন কিনা। এখানে যে বাড়ি তৈরি করা সম্ভব এবং সেটি যে খুব ভালোভাবেই করা সম্ভব, তার একটা ধারণা আমরা আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করলাম। আপনারা যদি নিজেদের কোনো স্থাপত্য প্রকল্প নিয়ে এ ধরনের সমস্যা বা প্রশ্নের মুখোমুখি হন, সেটি কিন্তু আপনি একজন পরামর্শকের সহায়তা নিয়ে খুব সহজেই সমাধান করতে পারেন। এই ছিল আমাদের আজকের মূল আলোচনা। নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। Powered by Asian Paints. বিরতির পর নির্মাণ রসায়ন অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি। এবারে থাকছে এক্সপার্ট টাইম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এশিয়ান পেইন্টস এক্সপার্ট টাইমে। আজকে আমাদের সাথে আছেন আর্কিটেক্ট হেলাল উদ্দিন স্যার। স্যার কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, আমি যতটুকু জানি আপনার 28 বছরেরও বেশি এক্সপিরিয়েন্স, এবং এই এক্সপিরিয়েন্সটাতে আপনি কোন ধরনের কাজগুলো বেশি করেছেন? আমি গভর্নমেন্ট প্রজেক্ট করেছি বেশ কিছু, তারপর প্রাইভেট হাউস। সেই গভর্নমেন্ট প্রজেক্টে তো আগে যেটা দেখতাম যে ছোট ছোট বেশ কিছু প্রজেক্ট হচ্ছে, একটা কোয়ার্টার থাকতো বা ডিফারেন্ট টাইপের বিল্ডিং থাকতো। এখন কি কোনো ধরনের চেঞ্জ এসছে নতুন? চাহিদা অনুযায়ী গভর্নমেন্ট অনেক উঁচু বিল্ডিং করছে, হাই রাইজ বিল্ডিং।
আগে যেগুলো 5-6 তলা ছিল এখন অ্যাপার্টমেন্ট বিল্ডিংও 20 তলা করছে। অফিস বিল্ডিংগুলো এগুলো তো প্রচুর কাজ হচ্ছে। আগে পার্কিং ফ্যাসিলিটি যেমন সারফেস পার্কিং হতো, এখন বেসমেন্টে করছে। বেসমেন্টটা তো মানে মাটির নিচে থাকে, সো এই জায়গায় কি ওয়াটারপ্রুফিং এর কোনো প্রয়োজন পড়ে? অবশ্যই ওয়াটারপ্রুফিং করতে হয়। বেসমেন্টের জন্য সাধারণত মেমব্রেন ইউজ করি। এর ভেতরে যেমন এশিয়ান পেইন্টসের স্মার্ট কেয়ার ড্যাম ব্লক 2K ভালো প্রোডাক্ট, এটা ইউজ করা হয়। এই মেমব্রেনগুলো তো মানে বিভিন্ন ভেন্ডরও আপনাদের কাছে সেল করছে এবং অন্যান্য কোম্পানিও সেল করছে, এর মধ্যে কি আপনার কোনো ডিফারেন্স পাচ্ছেন? হ্যাঁ অবশ্যই, কারণ কে কোত্থেকে ইম্পোর্ট করছে আমরা তো জানি না। আমরা যারা ম্যানুফ্যাকচার করছে তাদের কাছ থেকে নেওয়াটাই আমরা বেটার মনে করি। এশিয়ান পেইন্টসের যেটা আমরা পাই এশিয়ান পেইন্টস থেকে, তাদের কাছ থেকে আমরা জবাবদিহির এটাও পেতে পারি। গভর্নমেন্টে কাজ করার জন্য প্রোডাক্টগুলোকে কি কোনোভাবে আলাদাভাবে স্পেসিফিকেশন হতে হয় বা কোথাও মেনশন করা দরকার পড়ে? এটা অবশ্যই আপনার শিডিউলে থাকতে হয়। যেখানে গভর্নমেন্ট প্রজেক্টগুলো টেন্ডারে কাজ করা হয়, টেন্ডার শিডিউলে যে সমস্ত কোম্পানি এনলিস্টেড থাকে, যেমন এশিয়ান পেইন্টস আছে, যেখানে আমরা সমস্ত প্রোডাক্টগুলো একবারে পাই। তার মানে রেড শিডিউল বুকের কথা আপনি বোধহয় বলছেন। একটা আমব্রেলার আন্ডারে আমরা এশিয়ান পেইন্টসকে পাচ্ছি, যেখানে সব ধরনের সলিউশনই আমরা পেতে পারি। যেমন আপনার এসবিএস এবং এপিপি মেমব্রেন, এটা এশিয়ান পেইন্টস থেকে আমরা নিয়ে থাকি। এটা ভালো কাজ করছে এবং আমরা যতদিন ইউজ করেছি সেগুলো কোনো কমপ্লেন পাইনি। যে আপনি আসলে লাক্সারি ভিলাগুলোকে ডিজাইন করেন, এক একটা ভিলা তো এক একটা ভিলার থেকে অনেক বেশি ডিফারেন্ট হয়, কিন্তু কিছু ফাংশন হয়তো কমন থাকে। সো এই ফাংশনগুলোর দিক থেকে চিন্তা করলে কোন কোন ব্যাপারগুলো প্রায়োরিটি দেন ডিজাইন করার ক্ষেত্রে লাক্সারি ভিলাকে? আমাদের ঢাকা শহরে সাধারণত প্লটিং সিস্টেমটা আছে। একটা প্লট পাশাপাশি প্লট থাকে, পাশে হাই রাইজ হলো, আমি পাশে সিঙ্গেল ফ্যামিলি হাউস করলে আমাকে আলো বাতাস এটা খেয়াল রাখতে হয়। এবং এই সানলাইটকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা ফিনিশিং, ওয়াল ফিনিশিং জিনিসটা ভালো হতে, আমি সাধারণত পেইন্ট ইউজ করি ওয়ালে ফিনিশিং ম্যাটেরিয়াল হিসাবে। লাক্সারিয়াস বিল্ডিংয়ে আরেকটা জিনিস থাকে, সুইমিং পুল সব অনেকে চায়। সুইমিং পুলে আমাদেরকে যেটা করতে হয়, আমরা যদি গ্রাউন্ড ফ্লোরে ইউজ করি সুইমিং পুলটা, তখন এক ধরনের ট্রিটমেন্ট হয় ড্যাম্প প্রুফের জন্য। আর একটা ছাদে যদি করি, ছাদে করলে আর এক ধরনের ট্রিটমেন্ট হয়। ছাদে করলে সাধারণত আমরা 2টা লেয়ারে কাস্টিং করি, প্লাস আপনার টাইলস লাগানোর আগে সুইমিং পুলের ওয়ালে আমরা ড্যাম্প প্রুফের জন্য মেমব্রেন ইউজ করি। মেমব্রেন ছাড়া কি আর কোনো ধরনের অ্যাডভান্স টেকনোলজি এসেছে যেটা আমরা ইউজ করতে পারি? ইজি একটা সলিউশন আছে, যেটা আপনার সিমেন্টিশিয়াস একটা লেয়ার তৈরি করে। এশিয়ান পেইন্টসের স্মার্ট কেয়ার ড্যাম্প ব্লক 2K, এই প্রোডাক্টটা আমরা ইউজ করে থাকি সাধারণত টাইলস লাগানোর আগে। এটা আমরা টয়লেটেও ইউজ করতে পারি। টয়লেটের টাইলস থেকেও একটা ড্যাম্প আসতে পারে, যেটা আমরা সাজেশন দেই টাইলস লাগানোর আগে যেন এটা লাগানো হয়। আপনি একটু আগে বললেন রঙের কথা, আপনি আসলে ভিতরে রঙটা ইউজ করে থাকেন, সো এই রঙের ক্ষেত্রে আপনি কোন ধরনের ফিনিশকে বা কোন ধরনের ব্যাপারকে প্রায়োরিটি দিয়ে থাকেন? ম্যাট ফিনিশটাই আমি ইম্পর্টেন্স বেশি দেই। এর ভেতরে লাক্সারি সিল্ক এবং লাক্সারি শাইন, যেটা লাক্সারি সিল্কটা আপনার একটু ম্যাট থাকে, এটা আপনার ন্যাচারাল লাইটকে চারিদিকে ছড়িয়ে দেয়, এবং লাক্সারি শাইনটাও আপনার কাভারেজ বেশি। এছাড়া স্যার যদি কোনো স্পেশাল ওয়াল আপনি করতে চান, সেক্ষেত্রে কি আসলে কোনো স্পেশাল ডিজাইন আপনাকে হেল্প করতে পারে? আমার একটা প্রজেক্টে আমি এশিয়ান পেইন্টসের রয়্যাল প্লে ইউজ করেছি। ওইটাও সিঙ্গেল ফ্যামিলি হাউস ছিল, একটা ফিচার ওয়ালে ইউজ করেছি ওটা। থ্যাংক ইউ আপনার এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করার জন্য। দর্শক, আজকে আর্কিটেক্ট হেলালুদ্দিন স্যারের সাথে আমরা আসলে অনেক ইনফরমেটিভ একটা ডিসকাশন করলাম, যেখান থেকে আসলে আমরা জানতে পারলাম ড্যাম্পের সলিউশন কি হতে পারে, এবং যদি আমরা ওয়ালে নতুন কোনো ফিনিশ আনতে চাই সেটার জন্য আসলে আমরা কি কি প্রোডাক্ট ইউজ করতে পারি। আশা রাখি এই ব্যাপারগুলো আপনাদেরকে হেল্প করবে আপনাদের বাসাকে ডিজাইন করার ক্ষেত্রে। এই ছিল আমাদের আজকের অনুষ্ঠান। আপনার যদি কোনো প্রশ্ন, মতামত বা পরামর্শ থেকে থাকে জানাতে পারেন ইমেলের মাধ্যমে। পাশাপাশি আপনার নিজের কোনো প্রকল্প নিয়ে যদি পরামর্শ প্রয়োজন হয় সেটিও আমাদের কাছে ইমেলের মাধ্যমে লিখতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গে থাকুন। শুভরাত্রি। Powered by Asian Paints.